আচ্ছা, আমরা এখন যে ম্যাথটা করব এটা হচ্ছে কুমিল্লা বোর্ড ২০২২ এর ম্যাথ। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখো আহ এই ম্যাথটায় গ নাম্বার প্রশ্নে কি বলছে? বলছে বি পথে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। বি পথে। এই পথে আমার কাছে কি জানতে চাইছে? এন্ট্রপির পরিবর্তন। প্রশ্নে দেখো কি দেওয়া আছে? চিত্রে ১ গ্রাম পানি তরল হতে বাষ্পীভূত হওয়ার ২ টি স্তর দেওয়া আছে। মানে তরল থেকে বাষ্পীভূত হইছে। তার মানে বিন্দুতে তরল ছিল, বিন্দুতে সে বাষ্পীভূত হইছে। মানে বি হচ্ছে একটা বাষ্পীভূতর স্তর, বি হচ্ছে একটা বাষ্পীভূতর স্তর, আরেকটা হচ্ছে হচ্ছে একটা বাষ্পীভূতের স্তর। কথা কি বুঝতে পারছি স্যার? এখন তোমাদের মনে না একটা প্রশ্ন আসতে পারে। তোমরা অনেকে বলবা যে, "স্যার সারা জীবন শুনে আসছি যে পানি ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পীভূত হয়। আপনি কেন বলতেছেন ৫০ এ একটা বাষ্পীভূত হইছে আবার ১০০ তে বাষ্পীভূত হইছে?" মানে এই যে দেখো ১০০, এই দেখো ১০০ তে বাষ্পীভূত হইছে, আবার এই দেখো এই যে ৫০ এ বাষ্পীভূত হইছে। এখন তুমি বলতে পারো এর কারণটা কি? আচ্ছা, এর কারণটা খুবই সিম্পল। দেখো আ এইখানে আমি মনে করি এই বিন্দুতে তরল ছিল। কিন্তু বিন্দুতে ৫০ এই কিন্তু বাষ্প হয়ে গেছে। কেন? কারণ দেখো আমি কিন্তু এই যে তাপ কিন্তু বাড়ায়া গেছি। দেখো তাপ কিন্তু বাড়তেছিল। এই যে দেখো তাপ, এক্স অক্ষে তাপের পরিমাণ কিন্তু বাড়াইতেই ছিলাম। মানে বাড়াইতেছি এরকম করতেছিলাম। যেমন আমি তোমার বুঝায় বলি। মনে করো এটা হচ্ছে ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটা পানি। এখানে পানি আছে। এখন ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তো আর বাষ্পে পরিণত হয় না। কিন্তু মনে করো আমি তাপমাত্রাটাকে কি করলাম? মানে টেম্পারেচারকে বাড়তে দেই নাই। মানে ৫০ থেকে ৫১, ৫২, ৫৩, ৫৪ হইতে দেই নাই। ৫০ ই থাকবে কিন্তু আমি আস্তে, আস্তে তাপ দিতে একটা টাইমে কি করলাম? এটাকে বাষ্পে পরিণত করলাম। বাষ্প। এটা কিন্তু করা যায় স্যার। তখন আমরা এটাকে বলি ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প। কথা বুঝাতে পারছি স্যার? তখন আমরা এটাকে কি বলি? ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প। কথা কি সত্যি বুঝছো বাবা? তাহলে দেখো ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটা বাষ্প, আবার হচ্ছে দেখো ৫০ থেকে আস্তে, আস্তে তাপটা বাড়াইছি দেখো। ৫০ থেকে কিন্তু আস্তে, আস্তে তাপটা বাড়াইছি। এই দেখো এখানে ছিল ৫০। এরপরে দেখো আস্তে, আস্তে তাপও কিন্তু বাড়ছে। দেখো এরপরে তাপমাত্রাও কিন্তু বাড়ছে। বাড়তে, বাড়তে আবার এই যে দেখো ১০০ তে গিয়া বাষ্পে পরিণত হইছে। তার মানে বাষ্পে যে পরিণত হইল, এটা কয়টা স্তরে হইছে? ২ টা স্তর। ৫০ এ বাষ্পে পরিণত হইছে, আবার এই যে ১০০ তে গিয়া বাষ্পে পরিণত হইছে। একটা স্তর হচ্ছে বি স্তর, আরেকটা স্তর হচ্ছে এই যে বিডি স্তর। এই ২ টা স্তর। আমি কি কথা বুঝতে পারছি বাবা? আশা করি বুঝছো। এখন দেখো আমাকে বলছে বি স্তরে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে বলছে। মানে এই স্তরে এন্ট্রপি বের করতে বলছে। এটা খুবই সহজ। তো চলো আমি এটা করে ফেলি। তাহলে বি পথে এন্ট্রপি এন্ট্রপির সূত্র কি স্যার? ডিএস। ডিএস বি হবে তাই না? ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। কাজ করি। ডিকিউ এর মান কত? ডিকিউ এর মান কত? ডিকিউ হচ্ছে তাপ। তাপের মান কি দেওয়া আছে? উম, তাপের মান, ও আচ্ছা, আচ্ছা, সরি। তাপের মান তো এখানে দেওয়া নাই। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বুঝায় বলি। যদিও তোমরা হয়তো এটা জানো। তারপর আমি একটু বুঝায় বলি। মনে করো ৩ টা জিনিস আছে। একটু সূত্র লিখে দেই এখানে, হ্যাঁ? একটা সূত্র লিখে দেই। আচ্ছা, এখানে না, আমি সূত্রের পেজেই সূত্রটা লিখে দেই। চলো সূত্রের পেজে লিখে দেই সূত্রটা। এটা এখানে লেখা আছে কিনা জানি না আমি। লেখা থাকার কথা। আচ্ছা, তারপর আমি আমার মতো করে লিখে দেই। দেখো, মনে রাখবা স্যার, একটা হচ্ছে আ Q ইকুয়াল টু এমএস ডেল থিটা। এই সূত্র হয়। অনেকে ডেল থিটা বলি, আবার অনেকে বলি ডেল টি। একই কথা। Q ইকুয়াল টু এমএস ডেল টি বললাম মনে করো। আবার আরেকটা সূত্র আছে Q ইকুয়াল টু এমএলএফ। আবার আরেকটা সূত্র আছে Q ইকুয়াল টু, আবার আরেকটা সূত্র কি স্যার? Q ইকুয়াল টু এমএলভি। এই সূত্রটা কখন হবে জানো? যখন তাপমাত্রার পরিবর্তন হবে। তাপমাত্রা চেঞ্জ হবে। CHANGE চেঞ্জ হবে। কথা বুঝতে পারছি?
এই সূত্র কখন হবে জানো? আচ্ছা, এফ কিন্তু ছোট হাতের মানে নিচে বসবে। নিচে বসবে কিন্তু এই যে নিচে। আর এটা এল। কথা বুঝছো বাবা? আচ্ছা, এটা আমি হাতের লেখা সুন্দর করে আমি বুঝলাম না হাতের লেখা এখানে কেন বাজে আসতেছে এত। একটা হচ্ছে এল এফ আর একটা হচ্ছে এল ভি। আচ্ছা, এই সূত্রটা কখন হবে? যখন পানি বরফ থেকে বরফ টু পানিতে পরিণত হবে। বরফ থেকে পানিতে পরিণত হবে। কথা বুঝতে পারছি? বরফ থেকে পানিতে পরিণত হবে। পানিতে পরিণত হবে। আর এই সূত্র কখন পরিণত হবে? এই সূত্র কখন ইউজ হবে? এমএলভি ইউজ হয় যখন পানি থেকে বাষ্পে পরিণত হয়। পানি থেকে বাষ্পে পরিণত হবে। শেষ। কথা বুঝতে পারছি বাবা? এখন দেখো তো আমি এখানে কোন সূত্র ইউজ করব? ডিকিউ ইকুয়াল টু কোনটা ইউজ করবো বলো তো? বেশি ঝামেলা হইতেছে। ডিকিউ ইকুয়াল টু ইউজ করব এম এল ভি ডিভাইডেড বাই টি। কেন? কারণ আমাকে বলছে না এবি পথে কিন্তু বাষ্পে পরিণত হয়েছে। দেখো, শুরুতেই বলে দিছে ১ গ্রাম পানি তরল হতে বাষ্পীভূত হওয়ার ২ টি স্তর দেওয়া আছে। তার মানে এখানে এবি একটা স্তর আর একটা বিডি একটা স্তর। এই ২ টা স্তরই হচ্ছে বাষ্পের স্তর। কথা কি বুঝতে পারছি? তাহলে বাষ্পের জন্যই তো এমএলভি ইউজ করি। তাই না? এখন বলিও না এলভির মান কত, এগুলি জানো তোমরা 9-10 এও এগুলি পড়ছো। যদিও অনেকেই শর্ট সিলেবাসের স্টুডেন্ট এখানে। আচ্ছা, একবার দাও আমি দেখায় দেই। এলভির মান হচ্ছে এম এর মান কত? এম এর মান ১ গ্রাম না? গ্রামরে কেজিতে নিতে হলে ১,০০০ দ্বারা ভাগ করতে হয়। ভাগ করা মানে 10⁻³ দ্বারা গুণ করা। আর এলভির মান হচ্ছে এখানে দেওয়া আছে দেখো। এই যে এলভির মান দেওয়া আছে। এই যে দেখো। এই যে ছোট্ট করে দেওয়া আছে। কিন্তু আচ্ছা এখানে না মানটা ভুল দেওয়া স্যার। আহা! দেখছো? এই ফাজিলেরা এই মানটা ভুল দিছে। এটার অ্যান্সার কত হবে জানো? 2268,000,000। মনে থাকবে স্যার এলভির মান কত? 2268,000,000। ওকে। তাহলে এলভির মান কত হবে? 2268,000,000। কথা বুঝতে পারি নাই বাবা? আ এরপর আর কিসের মান দেওয়া আছে? টি। টি হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে ৫০। ৫০ না? তাহলে ৫০ যোগ ২৭৩। এটা কিসে চলে আসছে? ক্যালভিনে। এখন এখান থেকে আমি হিসাব করলে কত আসবে অ্যান্সার? এখান থেকে হিসাব করলে আমার অ্যান্সার আসবে হচ্ছে ৭.০২১। ৭.০২১ ক্যালভিন। শেষ। কথা বুঝতে পারছি বাবা? ম্যাথটা খুব সহজ ছিল না বাবা? আসলেই ম্যাথটা সহজ ছিল। এক কাজ করি, আমি এটারে এই জায়গায় নিয়ে আসি। ওকে? চলো এবার আমরা আস্তে ধীরে পরের ম্যাথটা স্টার্ট করে দেই। পরের ম্যাথটা স্টার্ট করার আগে হুম, শেষ। পরের ম্যাথটা স্টার্ট করার আগে একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। পরের ম্যাথটা একটু ঝামেলার ম্যাথ, ওকে? চলো। ঘ নম্বর ম্যাথ। ঘ নম্বর ম্যাথে কি বলছে? বিডি পথে অন্তস্থ শক্তি নির্ণয় করা সম্ভব। বিডি পথে, এই পথে আমাকে অন্তস্থ শক্তি বের করতে বলছে। অন্তস্থ শক্তি আসলে বের করা যায় না। কথাটা এখানে একটু ভুল বলছে। কথাটা হওয়ার কথা ছিল অন্তস্থ শক্তির পরিবর্তন। কারণ কি জানো? কারণ হচ্ছে আমরা কোনো একটা বস্তুর ভিতরে অন্তস্থ শক্তি মানে কি জানো? ইন্টারনাল এনার্জি, ওই যে ডিইউ, অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি। আমরা কোনো বস্তুর কিন্তু অভ্যন্তরীণ শক্তি মাপতে পারি না। বরং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে মাপতে পারি। কথা কি বুঝতে পারছি? তার মানে এখানে প্রশ্নটা একটু ভুল বলছে। এখানে বলা উচিত ছিল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। বিডি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আচ্ছা যাই হোক, তো আমরা একটা সূত্র জানি অভ্যন্তরীণ শক্তির জন্য। অভ্যন্তরীণ সূত্র না, অভ্যন্তরীণ শক্তি ডিইউ হলে অভ্যন্তরীণ 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 না, এখানে অভ্যন্তরীণ না লিখে অন্তস্থই লিখি, কারণ তোমার প্রশ্ন অন্তস্থই লিখছে।
তাহলে হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ হলে আমরা একটা সূত্র জানি কিন্তু ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাই না? এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে এখান থেকে ডিইউটা বের করতে হবে। তাহলে ডিইউ কি হবে বলো তো? ডিইউ ইকুয়াল টু হবে ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। কথা বুঝতে পারি নাই? তার মানে আমি ডিকিউর মান আমাকে বের করতে হবে আর ডিডাব্লিউর মান বের করতে হবে। এই দুইটা কাজ যদি করি তাহলে কিন্তু আমার ডিইউটা বের হয়ে আসবে। তো চলো তো আগে ডিকিউটা বের করি। ডিকিউ মানে কি স্যার? ডিকিউ মানে হচ্ছে কি পরিমাণ তাপ লাগছে, তাই না? ডিকিউর মানটা কোন সূত্র দিয়ে আমরা বের করতে পারি? ডিকিউর মানটা হচ্ছে বিডি হচ্ছে এইটা। এখানে কিন্তু তাপও বাড়ছে, তাপমাত্রাও বাড়ছে। তাপমাত্রা যদি বাড়ে তাহলে এখানে আমার সূত্র ইউজ করতে হবে এমএস ডেল থেটা। এখানে আমার সূত্র ইউজ করতে হবে কি? এমএস ডেল থেটা। তাহলে চলো ডিকিউ বের করে ফেলি। অতএব ডিকিউ ইকুয়াল টু কত আসবে বলো তো? এমএস ডেল থেটা। এম এর মান কত? এম এর মান হচ্ছে 1। তাহলে 1 ইন্টু 10⁻³ এবার আসল ঝামেলা। এস এর মান কত বসাবো? এস এর মান কত বসাবো বলো? আমি তোমার বলি, বিষয়টা একটু বুঝিয়ে বলি, কোশ্চেনটা বুঝিও আগে। এখানে এবির মধ্যেও কিন্তু সে গ্যাস ছিল, আবার বিডি পথেও কিন্তু গ্যাস না মানে বাষ্প ছিল। এই যে বলছে না 1 গ্রাম পানির তরল হতে বাষ্পীভূত হওয়ার 2টি স্তর দেওয়া আছে। তার মানে এবি স্তরটাও বাষ্পীভূত হওয়ার স্তর, বিডিও কিন্তু বাষ্পীভূতরই স্তর। বিডিও কিসের স্তর? বাষ্পীভূতরই স্তর। তার মানে এবি পথেও গ্যাস বাষ্প ছিল, বিডি পথেও ওই পানিটা কিন্তু বাষ্পতেই থাকবে। কথা বুঝতে পারছি? তার মানে দেখো তো টেম্পারেচার যদি বাড়ে, দেখো টেম্পারেচার বাড়তেছে, বিডি পথে কি টেম্পারেচার বাড়তেছে না? এই দেখো টেম্পারেচার কিন্তু উপরের দিকে উঠতেছে, টেম্পারেচার 50 থেকে 100 হইতেছে, তার মানে টেম্পারেচার বাড়তেছে। তাহলে টেম্পারেচার যদি বাড়ে, কিসের টেম্পারেচার বাড়তেছে বলো তো? ওই বাষ্পের টেম্পারেচারই কিন্তু বাড়তেছে, বাষ্পের টেম্পারেচারই কিন্তু বাড়তেছে। আমি কি কথা বুঝতে পারতেছি বাবা? তাহলে বাষ্পের জন্য এখানে এস বসাইতে হবে। কিন্তু দেখো তোমার কাছে এখানে এস এর ভ্যালু কত দেওয়া আছে? পানির জন্য এস এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু পানির এস এর ভ্যালু দেওয়া আছে। তোমাকে একটা কথা শিখায় দিই স্যার, বাষ্পের জন্য এস এর ভ্যালু কত জানো? মনে রাখবা, বাষ্পের জন্য আপেক্ষিক তাপ, এটা লিখে দিই আমি তোমাকে পাশে, বাষ্পের জন্য এস, আমি এস লিখলাম কারণ আপেক্ষিক তাপ লিখলে অনেক জায়গায় খাবে। 2000, এটা মুখস্থ রাখতে পারবে না? জুল পার কেজি পার ক্যালভিন, জুল পার কেজি পার ক্যালভিন। তার মানে এখানে এস এর মান বসাবা 2000। বাবারে দেখ স্যার তোরা আরেকবার একটু বুঝে বলি কেন 2000 বসাইছি। এবি পথেও সে বাষ্প, আরে অশিক্ষিত, বিডি পথেও তো বাষ্প। বিডি পথে আমি বের করতেছি না এন্ট্রপি, বিডি পথেও তো সে বাষ্প। তার মানে এই যে টেম্পারেচার যে বাড়তেছে, কিসের টেম্পারেচার বাড়তেছে? বাষ্পের টেম্পারেচার বাড়তেছে। তার মানে তুই যে এখানে এস এর মান বসাবি, এখানে কিসের এস এর মান বসাবি? বাষ্পের জন্য এস এর মান বসাবি, পানির জন্য তো আর এস এর মান বসাবি না। কথা বুঝতে পারছি? স্যার তোরা একটা জিনিস একটু শিখাই দিই, মনোযোগ দিয়ে শুনিস। পানির জন্য মনে রাখবি এস এর মান হচ্ছে 4200, তারপরে বরফের জন্য এস এর মান মনে রাখবি 2100, আর বাষ্পের জন্য এস এর মান মনে রাখবি 2000। এই তিনটা মনে রাখতে পারবি? অবশ্যই মনে রাখবি, ঠিক আছে? এই তিনটা এখানে মনে হয় লেখা আছে, দাঁড়াও তো সূত্রে কি লেখা আছে কিনা আমি একবার চেক করে দেখি তো। এখানে লেখা আছে, এই দেখো, পানির জন্য লেখা আছে, বরফের জন্য লেখা আছে। আচ্ছা আমি এক কাজ করি, বাষ্পের জন্য লিখে দিই, এখানে পাশে আমি বাষ্পের জন্য লিখে দিই। বাষ্পের আপেক্ষিক তাপ, বাষ্পের বাষ্পের কত স্যার মনে রাখবা? 2000। বাষ্পের আপেক্ষিক তাপ এস, বাষ্প ইংলিশ কি? ভ্যাপার, এস ভি লিখলাম, কত? 2000, 2000 জুল পার কেজি পার ক্যালভিন। বলো বুঝছো? আচ্ছা তাহলে এই জন্য এসের মান 2000 বসাইছি, 4200 কিন্তু বসাবো না, কারণ বিডি পথে কিন্তু বাষ্পতেই আছে আমার। বিডি পথে, এবি পথেও বাষ্প, বিডি পথেও বাষ্প, এবি পথেও বাষ্প, বিডি পথেও বাষ্প।
এজন্য বাষ্পের আপেক্ষিক তাপ বসাইছি। আর এখানে আছে আমি বারবার ডেল থিটা লিখে ফেলি। সমস্যা নাই। যদিও ডেল থিটা লিখলেও সমস্যা নাই। এটাকে ডেল টি লিখলেই আরকি একটু বেটার। এখন টি কত হবে? টি হবে আ টি হবে কত? T2 - T1 টি হবে কত? T2 - T1 T2 কত? T2 হচ্ছে ১০০ আর T1 কত? T1 হচ্ছে ৫০। তাহলে এখানে হবে ১০০ কেলভিন মাইনাস ৫০ কেলভিন। কথা বুঝাতে পারছি? এবার একটা কথা বলি। অনেকেই না এই জিনিসটারে বিস্তারিত বলে না। তোরা এখন আমারে বলতে পারো যে, "স্যার, আপনি এখানে ১০০ কেলভিন মাইনাস ৫০ কেলভিন কেন লিখছেন? সরাসরি কেন কেলভিন লিখছেন? এটা তো ডিগ্রি সেন্টিগ্রেড। আপনি ২৭৩ কেন যোগ করেন নাই? আপনি ২৭৩ কেন যোগ করেন নাই?" এই কথাটা বলতে পারো না? দেখো, আমি যদি এটার সাথে ২৭৩ যোগ করিও, মনে করো ১০০ র সাথে ২৭৩ যদি যোগ করিও, এই যে ১০০ র সাথে ২৭৩ যোগ করলাম। আবার বিয়োগ ৫০ এর সাথেও ২৭৩ যোগ করলাম। ডিফারেন্স কিন্তু সেম। কেমনে ডিফারেন্স সেম? দেখ বাবা, ১০০ র সাথে ২৭৩ যোগ করলে কত হয়? ৩৭৩। আর ৫০ এর সাথে ২৭৩ যোগ করলে কত? ৫০ যোগ ২৭৩ ৫০ যোগ ২৭৩ কত হয় রে? ৫০ যোগ ২৭৩ কত হয়? ৩২৩। ৩২৩। তাহলে ৩৭৩ থেকে ৩২৩ বাদ দিলে কত থাকে? বাদ দিলে দেখ বাবা ৮৫ কিন্তু থাকে। এই যে ৩৭৩ থেকে ২৭৩ বাদ দিলে কিন্তু ৮৫ থাকে। তাহলে দেখছস? আমি ১০০ বিয়োগ ৫০ লিখি, তখনও ৫০ কেলভিন আসে। আবার ১০০ র সাথে ২৭৩ যোগ করি, আবার ৫০ এর সাথে ২৭৩ যোগ করি, তারপরে যদি বিয়োগ করি তখনও কিন্তু ৫০ কেলভিন আসে। কথা কি বুঝাতে পারছি বাবা? আশা করি বুঝাতে পারছি। এইজন্য অনেক টিচার করে কি বা অনেক স্টুডেন্টও করে কি সরাসরি এটাকে কি লেখে জানোস? লেখে ১০০ বিয়োগ ৫০ কেলভিন। কেন? কারণ দেখো, তোমরা অনেকেই বলতে পারো, দেখো কোয়েশ্চেনটা বুঝছো নি? ১০০ বিয়োগ ৫০ কেলভিন। এই যে ১০০ বিয়োগ ৫০ কেলভিন। আচ্ছা, কেলভিন ভিতরে লিখলে মনে হয় আবার অন্য কিছু বুঝাইতে পারি। আচ্ছা। কেন এরকম কেন লিখছি? তোমরা অনেকেই বলতে পারো, "স্যার ২৭৩ কেন যোগ করেন নাই?" কারণ এটা তো ডিগ্রি সেন্টিগ্রেড আছে। আমরা জানি ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ২৭৩ যোগ করলে না কেলভিন হয়। আপনি যোগ না করে কেলভিন কেন লিখে ফেলছেন? বলতে পারো না এই কোয়েশ্চেন? এই কোয়েশ্চেনেরই তো উত্তর দিলাম। কারণ ১০০ র সাথে ২৭৩ যোগ করো, আবার ৫০ এর সাথে ২৭৩ যোগ করো। তারপরে ২ টা বিয়োগ করো। ওই দেখো ৫০ কেলভিনই আসবে। কথা বুঝাতে পারছি স্যার? এজন্য আমরা কি করি? আমরা আর এটাকে করি না। ওই ২৭৩ যোগ করি না। সরাসরি ১০০ থেকে ৫০ বাদ দিয়ে দেই। বাদ দিয়ে লিখি কত? ৫০ কেলভিন লিখি। এই যে এটাকে লিখি ৫০ কেলভিন। এটাকে লিখব হচ্ছে ২০০০। এটাকে লিখব 10 টু দি পাওয়ার -3। 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আর 10 টু দি পাওয়ার -3 একই কথা। তাহলে দেখি হিসাব করলে কত হয়? 10 টু দি পাওয়ার -3 ইন্টু কত রে? ইন্টু ২০০০ ইন্টু কত? ৫০। তোর অ্যান্সার আসবে হচ্ছে ১০০। অ্যান্সার কত আসবে বাবা? ১০০ জুল। মাথায় রাখতে পারবি? ১০০ জুল। ব্যাস! তাহলে আমি ডিকিউর মানটা পাইয়া গেছি। এখন তোর কাজ হচ্ছে খালি ডিডব্লিউ বের করা। চল তাহলে ডিডব্লিউ তোরে বের করে দেই। ডিডব্লিউ বের করি। এখন ডিডব্লিউ এর লেগে কোন সূত্র এপ্লাই করুম? দেখ তো বাবা, একটু বুদ্ধি খাটা তো। এইখানে আ বিডি পথে, বিডি পথে কি হইছে বাবা? বিডি পথে আমার কাছে টেম্পারেচার দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। আর কি কিছু দেওয়া আছে? এবং দেখ বাষ্পের আয়তন দেওয়া আছে এবং বলা আছে ডি বিন্দুতে বাষ্পের আয়তন ১৭০০ সিসি। একটা জিনিস ছাত্ররা বলে দেই, মনে রাখবি, সিসি আর সেন্টিমিটার কিউব আর মিলিলিটার ৩ টা একই কথা। সিসি যে কথা, সেন্টিমিটার কিউব একই কথা, মিলিলিটারও একই কথা। তাহলে ডি বিন্দুতে বাষ্পের আয়তন কত? আয়তন ভি ইকুয়াল টু কত? ১৭০০ সিসি। ১৭০০ সিসি। কথা বুঝোস নাই বাবা? ডি বিন্দুতে বাষ্পের আয়তন কত? ভি ইকুয়াল টু ১৭০০ সিসি। কথা বুঝছস নি? এখন বি বিন্দুতে বাষ্পের আয়তন কত? সেটা কিন্তু আমি জানি না। বি বিন্দুতে কিন্তু আমি বাষ্পের আয়তন জানি না। ডি বিন্দুরটা জানি ১৭০০ সিসি। আবার বি বিন্দুতেও টেম্পারেচার জানি, ডি বিন্দুতেও টেম্পারেচার জানি। আচ্ছা দেখ তো, আ আমরা একটা সূত্র জানি না? DW ইকুয়াল টু P ইনটু DV, তাই না? এখানে P এর বদলে P রাখলাম।
ডিভি মানে কি? ডিভি মানে হচ্ছে V2 মাইনাস V1। তাহলে এটাকে আমি ধরতে পারি V2, এটাকে আমি ধরতে পারি V1। ভুল লিখছি বাবা? তাহলে V2 এর মান জানি, V1 এর মানটা কিন্তু জানি না। আমি কোনোভাবে যদি V1 এর মানটা বের করে ফেলতে পারি, তাইলেই কিন্তু আমি P এর সাথে ওই V গুণ করে আমি কিন্তু DW পেয়ে যাচ্ছি। তারপর DW এখানে বসায় দিলেই কিন্তু আমার উত্তরটা আইসা পড়তেছে। কথা কি তোরে বুঝাতে পারছি বাবা? তাহলে চল তো আগে আমি V2 এর মানটা বের করে ফেলি। V2 এর মানটা বের করে ফেলি। V2 এর মান কত হবে রে? V2 এর মানটা কোন সূত্র দিয়ে বের করব বল? আমরা তাপমাত্রা, আমাদের কাছে তাপমাত্রা দেওয়া আছে এবং V2 দেওয়া আছে। তাহলে তাপমাত্রার সাথে V2 এর কিন্তু একটা সূত্র আছে। আ দাঁড়া একটু স্যার চিন্তা করে নেই। V এর সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাই না? তাইলে উম আ তোর সূত্রটা হবে V1/T1 ইকুয়াল টু V2/T2। এই সূত্রটা বুঝোস নাই কেমনে করছি স্যার? V সমানুপাতিক T এরকম একটা সূত্র আছে না? তাহলে আ V এটারে V1 ধরলাম, এটারে T1 ধরলাম। তাহলে V1/T1 এই যে এটা এই পাশে চলে আসছে ইকুয়াল টু আবার সেইম আরেকটা গ্যাসের জন্য কি এরকম হবে না? V2/T2 তাহলে ওই ২ টা সমান হবে। ওকে, অনেক ঝামেলার ম্যাথ, তাই না? এখান থেকে আমি V2 টা বের করে নিব। কারণ V1 তো সরি V2 না, V1 টাই বের করব। কারণ V2 তো আমি জানি। তাহলে V1 ইকুয়াল টু কত হইব তোর দেখ তো? V2/T2, V2/T2 আর T1 টা এপাশে ভাগাকার আছে। ওই পাশে গেলে গুণ হয়ে যাবে না? এই যে T1 গুণ হয়ে গেছে। এখন V2 এর মান কত বলতো? V2 এর মান হচ্ছে ১৭০০। ১৭০০ ই বসা, সমস্যা কি? ১৭০০ আর ইয়ার মান কত বাবা? আ ১ সেকেন্ড, ১ সেকেন্ড। ১৭০০ বসানো যাবে না। V না এটা? আয়তন ১৭০০ কি? ১৭০০ সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব মানে মিলিলিটার। এটাকে মিটার কিউবে নিয়ে আসতে হবে। না, ১৭০০ বসানো যাবে না। কেন যাবে না বলি? দেখছো স্যার একটা মিস্টেক করতে নিছিলাম। ১৭০০ বসাইতে নিছিলাম। ১৭০০ বসানো যাবে না কারণ তুই তাপমাত্রা তো কেলভিনে বসাইতেছস। তাই না? কেলভিন তো কিন্তু এসআই এককই। আর এখানে তো DW সবকিছুই যে DW এগুলো তো সব এসআই এককে বের করতেছস। তারপর এই যে DQ এগুলিও তো এসআই এককে সব বের করতেছস। তাহলে ১৭০০ না বসাইয়া ১৭০০ র বদলে কত বসাইতে হবে আমি তোরে বলি দেখ। একটা জিনিস স্যার তোরে শিখায়া দেই। আ কোনো কিছু যদি মিটার মানে সেন্টিমিটার কিউব মানে সিসিতে যদি দেওয়া থাকে, তাহলে ওটারে তুই মিটার কিউবে যদি নিয়ে আসতে চাস, সেন্টিমিটার কিউব তো সিজিএস একক। তোর মিটার কিউব হচ্ছে তোর এসআই একক। তাহলে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে হইলে মনে রাখবি 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করতে হয়। হ্যাঁ, ঠিক বলছি। সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে হলে 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করতে হয়। কথাটা আমি তোরে লিখে দেই। সেন্টিমিটার কিউব ইম্পোর্টেন্ট দিয়া লিখে দেই, হ্যাঁ? অন্য কালি দিয়ে লিখে দেই। লাল কালি দিয়া। IMP ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিয়ে আসতে হইলে। সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব নিতে হলে 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করতে হয়। এখন বলিস না 10 টু দি পাওয়ার -6 দ্বারা কেন গুণ করতে হয়? এটা তুই বুদ্ধি খাটাইলেই পাবি। সেন্টিমিটার কিউব মানে কি? সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার মানে ৩ টা সেন্টিমিটার। এই দেখ সেন্টিমিটার কিউব মানে কি? সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার। তাহলে এই সেন্টিমিটারে মিটারে নিতে হলে কি করতে হবে? ১০০ দ্বারা ভাগ। এটারও ১০০ দ্বারা ভাগ। এটারও ১০০ দ্বারা ভাগ। তাহলে সব মিলে ১০০ দ্বারা ভাগ করা মানে কি? 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করা। 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করতে হবে। এখন 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করা আর 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করা ২ টা কিন্তু একই কথা। কথা বুঝছস বাবা? ব্যাস। যারা বুঝছস তারা বুঝে গেছস। যারা বুঝোস নাই তারা করে চেয়ে থাকছস। আমি সিউর। তাহলে কর। এখন তুই কি করবি বাবা? আ তুই V2 টার মান বের করবি, তাই না? সরি V2 না V1 এর মান বের করবি। তাহলে অতএব V1 ইকুয়াল টু আচ্ছা আমি লাল কালি কেন ইউজ করতেছি? উম V1 ইকুয়াল টু কি হবে বলতো? V1 ইকুয়াল টু V2 এর মান কত রে? V2 এর মান হচ্ছে ১৭০০। তার মানে ১৭০০ ইন্টু 10 টু দি পাওয়ার -6
আর টি টুর মান কত? টি টুর মান হচ্ছে গিয়া 100। এখন এখানে কিন্তু আবার 273 অবশ্যই যোগ করতে হবে। কেন? কারণ এখানে তো বিয়োগ হচ্ছে না। ওই যে মনে আছিল এখানে বিয়োগ হয়েছিল দেখে না ডিফারেন্স সেম। বিয়োগ হয়েছিল দেখে ডিফারেন্স সেম ছিল। কিন্তু এখানে কি বিয়োগ হচ্ছে? না। এখানে ১০০ থেকে কি কোনো কিছু বাদ দিচ্ছি আমি? এখানে ১০০ থেকে ৫০ বাদ দিছিলাম। তখন ওই ২৭৩ আর ২৭৩ কাটাকাটি চলে গেছে। কথা বুঝতে পারছি রে? ২৭৩, ২৭৩ কাটাকাটি চলে গেছে। কিন্তু এখানে কি বিয়োগ হচ্ছে? এই যে এই জায়গায় কি বিয়োগ হচ্ছে? এজন্য এখানে ২৭৩ যোগ করা লাগছিল। মানে যোগ করা লাগবে। কিন্তু এখানে যোগ করা লাগে নাই ২৭৩। কথা তোরে বুঝাতে পারছি আশা করি। ইনটু T1 এর মান কত হবে? T1 এর মান হচ্ছে ঝামেলায় পড়লাম। একেবারে সব পেঁচি, পেঁচি লেখা। T1 এর মান কত? T1 এর মান হচ্ছে ৫০ যোগ ২৭৩। ৫০ যোগ ২৭৩। মোট মিলে এখান থেকে V1 এর মান কত আসবে? বাবারে বাবা! কি ঝামেলার ম্যাথ। ১৭০০ ইন্টু কত? 10 টু দি পাওয়ার -6। নিচে কত? ৩৭৩। পাশে কত? পাশে হচ্ছে ৫০ যোগ ২৭৩। তাই না? হুম। পাশে হচ্ছে তাহলে ওরে বাবা আসছে তো হেব্বি একটা মান। 1.472 ইন্টু 10 টু দি পাওয়ার -3। 1.472 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত মিটার কিউব। কেন কিছু কি ভুল করছি? না, কেন কিছু ভুল করি নাই। দেখ, এখন এখন আসল খেলা। পি এর মান কত? এখানে পি এর মান কত? পি এর মান কি দেওয়া আছে? এখন তুই বলবি পি এর মান তো দেওয়া আছে বা এই সেই। না, কই কোথাও কি পি এর মান দেওয়া আছে? না। পি এর মান যেহেতু দেওয়া নাই তাহলে আমরা পি এর মানটা 1 এটিএম ধরে নিব। পি এর মান না দেওয়া থাকলে সেটা কত ধরে নেই? আমরা স্বাভাবিক চাপ ধরে নেই। স্বাভাবিক চাপ কত? 1 এটিএম। তো এটারও তো আর এটিএম এ রাখা যাবে না। ১ এটিএম মানে 101,325। 101,325 এত হচ্ছে প্যাসকেল। ইনটু V2 র মান কত? এই তোরা বলিস না এগুলি জানোস না। এগুলি জানোস কিন্তু। এটাও লিখে দেই তোরে। ইম্পোর্টেন্ট দিয়ে লিখে দেই ১ এটিএম মানে কত রে? 101,325। এগুলি সব জানার কথা। ১ এটিএম মানে ১ এটিএম ইকুয়াল টু 101,325। আবার একটা কথা বলি, শোন বাবা মাথায় রাখিস। অনেক সময় তোর বইয়ে লেখা থাকবে দেখবি ১ এটিএম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5। এটাও প্যাসকেল, এটাও প্যাসকেল। তো তুই বলবি স্যার আমি কখন কোনটা ইউজ করুম? যদি তোর খাতার মধ্যে লেখা থাকে ১ এটিএম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 তাহলে তুই 10 টু দি পাওয়ার 5 ই ইউজ করবি। আর যদি কখন কোথাও আহামরি কিছু বলা না থাকে তাহলে তুই 101,325 দিলেও চলবে, সমস্যা নাই। ঠিক আছে? এবার V2 র মান কত রে? V2 র মান তো হচ্ছে ১৭০০ সিসি। তো ১৭০০ সিসি তো বসানো যাবে না। তাহলে কত হবে? V2 র মান ১৭০০ ইন্টু 10 টু দি পাওয়ার -6 বিয়োগ কত হবে? V1 এর মান কত? V1 এর মানটা বের হইছেই। ১৭০০ র সাথে 10 টু দি পাওয়ার -6 কেন গুণ করছি? তাহলে মিটার কিউবে চলে আসছে। নিচে কত হবে? 1.472 ইন্টু 10 টু দি পাওয়ার -3। বেশি ছোট হয়ে গেছে, দাঁড়া। নিচে কত হবে? এক কাজ করি, এটার পিছনে নিয়ে যায় আরো। ঠিক আছে? তাহলে এটা কত হবে? এটা হবে V1 এর মান কত? 1 পয়েন্ট, এই যে V1 এর মানই তো বের করলাম। 1.472 ইন্টু 10 টু দি পাওয়ার -3। দেখ এখান থেকে DW কত হয়? বাবারে বাবা মরে গেছি। ১৭০০ ইন্টু 10 টু দি পাওয়ার -6। এই সংখ্যা থেকে আমি বাদ দিব কত রে? 1.472 ইন্টু 10 টু দি পাওয়ার -3 বাদ দিলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটার সাথে গুণ করবো হচ্ছে 101,325।
101325 এটা গুণ করলে কত আসবে? গুণ করলে আসবে 23.10 23.10 21 এত কি হবে? 23.10 21 জুল। তাহলে আলটিমেটলি অনেক কষ্টে বের করছি। দেখ, ডিকিউর মানও বের করে ফেলছি। ডিকিউর মান কত আসছে? ডিকিউর মান হচ্ছে 100। আর ডিডাব্লিউ এর মান কত? 23.10 21 10 21। তাহলে আলটিমেটলি এখান থেকে ডিইউ এর মান কত আসবে? 100 বিয়োগ অ্যান্সার 100 বিয়োগ অ্যান্সার 100 বিয়োগ অ্যান্সার 100 বিয়োগ 100 বিয়োগ 23 কত রে? 10 21 অ্যান্সার করলে আসে হচ্ছে 76.89 76.89 জুল। ব্যাস, এক কাজ করি, অন্তস্থ শক্তির পরিবর্তন এটা তো আর শুরুতেই থাকবে না, এটা তো শেষে হবে। আমি এক কাজ করি, আমি উপরে নিচে নিয়ে যাই। হ্যাঁ, মানে বুঝোস নাই কি করব? এটাকে সবার লাস্টে নিয়ে যাব, কারণ অন্তস্থ শক্তি তো সবার লাস্টে থাকবে। এক কাজ করি, এটা আমি একটু পরের পেজে নিয়ে যাই, একটু সময় দে স্যার রে। এই দেখ, এটা আমি এই পেজে নিয়ে আসছি। আর আগের পেজে আমি এই প্রত্যেকটা লেখারে আমি উপরে উঠে দিই, প্রত্যেকটা লেখারে আমি উপরে উঠে দিই। এই দেখ, কথা বুঝছস? এটা কত নাম্বার ম্যাথ? ঘ নাম্বার ম্যাথ। লেখাটির আরেকটু উপরে উঠাই বাবা, সরি তোমাদেরকে কষ্ট দিতেছি। এই যে দেখো, লেখাটাকে আরেকটু উপরে উঠাই দিছি, ঠিক আছে? আর যা যা আছে এগুলি সব এখান থেকে মুছে দিতে আসি। তাহলে এখানে হবে ডিডাব্লিউ, এখানে হবে ডিডাব্লিউ, তাই না? এখানে হবে ডিডাব্লিউ ইকুয়াল টু, এখানের ইকুয়ালটাও মুছে যাবে, সবগুলি মুছে দিলাম, এটার লম্বা দাগ দিয়ে দিলাম। আচ্ছা, ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। আচ্ছা, এইখানে কত ছিল? এইখানে পি এর মান ছিল 101.325, আর অ্যান্সার এখানে কত আসছিল? 23 আসছিল। হ্যাঁ, ব্যাস, এটাই তো অ্যান্সার আসছিল। এরপরে ওই পেজের লেখাটারে আবার আগের জায়গায় নিয়ে আসি। কথা বুঝছো স্যার? স্যার কি করছি? কারণ অন্তস্থ শক্তি জানতে চাইছে না, এটা তো সবার লাস্টে বসবে। আমি এটা ফার্স্টে কেন বের করি? এখন তুমি বলবা আপনি কেন এটা ফার্স্টে বসাইছেন? বাবা, আমি তো ম্যাথটা মাথা খাটায় খাটায় করছি যে কোনটার পরে কোনটা আসবে, কোনটার পরে কোনটা আসবে। কথা বুঝতে পারছি? তো ওইভাবে করতে গিয়া আমি দেখলাম যে যেটা আগে আগে আসে, যেটা পরে পরে আসে, সেই অনুযায়ী আমি এটা করে ফেলছি। কথা বুঝতে পারছি বাবা? অ্যান্সার কত আসছে? 76.89, 76.89, 76.89 জুল, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছি। ঠিক আছে বাবা?